This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি এই মুহূর্তে গ্রাউন্ড জিরোয় বসিরহাট টাকির কাছে, অদূরে ঘোজাডাঙ্গা। টাকি ইছামতি নদী বইছে এবং এটা আপনারা সকলেই জানেন যে সীমান্তবর্তী এলাকা, এবং ইছামতি নদীর উপর দিয়ে এখন দেখা যাচ্ছে সন্ধ্যে নামছে। এই সময় একটু টহলদারিটা থাকে বিএসএফের, দেখা যাচ্ছে বোটে বিএসএফের টহলদারি চলছে। ভারতের তিরঙ্গা পতাকা ওড়ানো যে বোট, সেটার মধ্যে তারা টহলদারি করছেন। তার কারণ হচ্ছে এটা অত্যন্ত সেন্সিটিভ একটি সীমান্ত। বহু সময় মানুষ এই সীমান্ত বাণিজ্য যেটাকে বলে তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এইভাবেই 1947 সালের পর থেকে চলতে থেকেছে। তারপর 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, তারপর থেকেই এই সীমান্তগুলো বিভিন্নভাবে স্পর্শকাতর হয়ে যায়। তার কারণ হচ্ছে সেখান থেকে বহু মানুষ চলে আসতে থাকেন, এবং ধীরে 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 বসিরহাটের আজকের যে অবস্থা লোকসভা কেন্দ্র, সেটা অনেকটাই কিন্তু জনবহুল হয়ে গেছে। মূলত কৃষি সম্পদ উপর নির্ভরশীল মানুষ, মৎস্যজীবী মানুষ, এবং তার সাথে সীমান্ত বাণিজ্য। এই সীমান্ত বাণিজ্য বর্তমানে কিন্তু একটা বড় কোয়েশ্চেনের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বিগত জুলাই আগস্ট মাস এবং তার আগেই যে 6 মাস ছিল, সেখানে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিল, মূলত হচ্ছে এর পেছনে প্রধান মদতদাতা ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এবং তার সাথে আরও অনেক বিভিন্ন গ্রুপ, যেমন গণ অধিকার মঞ্চ, ইনকিলাব মঞ্চ। এরা সবাই মিলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, এবং যার পেছনে অনেকেই বলেছিলেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এগুলো খবরও হয়েছিল যে সেখানে বিভিন্ন ইসলামী ছাত্র শিবির যারা রয়েছেন তারাও সেগুলোকে মদত দিয়েছেন। তারপরের পরিস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া, এবং যে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানে 5ই আগস্টে যে ঘটনা ঘটে, এবং তারপর লাগাতার সেখানে সংখ্যালঘু নির্যাতন, তাদের উপর বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো বেশ কিছু আমরা বিগত সময় দেখেছি, এবং সবচেয়ে বড় কথা, গতকাল আমরা বিদেশ মন্ত্রকের যে 2জন সচিব, সেই সচিবের আমরা বক্তব্য শুনেছি। 3 ঘন্টা ধরে ভারতের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের বিদেশ যে মন্ত্রক, তারা বৈঠকে বসেছিলেন, এবং বৈঠকে যে বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়। ব্যবসা বাণিজ্যের এই বিষয়টাকে যদি আমরা দেখি যে ব্যবসা বাণিজ্য কতটা নির্ভরশীল বাংলাদেশ ভারতবর্ষের উপর, তার ছবি আপনারা আজকে দিনভর আর প্লাসের পর্দায় দেখেছেন। আমরা সকাল থেকে আমি ছিলাম, সঙ্গে অবশ্যই সুচারু মিত্র আমার সাংবাদিক, সেও ছিল। আমি সুচারুকে একটু ডেকে নেব। সুচারু, কি নয়নবিরাম প্রকৃতি! দেখো, এখানে মানুষ আসেন হচ্ছে পিকনিক করতে। রাজবাড়ি পাশে টাকি রাজবাড়ি, উল্টো দিকে বাংলাদেশ সাতক্ষীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এই সাতক্ষীরা। সন্ধে ক্রমশ ঘনিয়ে আসছে, বিএসএফের টহলদারি বাড়ছে। এমতো পরিস্থিতিতে বাংলাদেশের সাথে এই যে টেনশন শুরু হয়েছে, একটা কথা বলা যেতেই পারে যে তীব্রভাবে তারা বলার চেষ্টা করছিল অপপ্রচার, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন। যদি তাই সত্য হয়, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, তাহলে বাংলাদেশের যিনি বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র সচিব, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সত্যি কথাই, যে এই বাণিজ্য বন্ধ করে দেওয়া, যেটা শুভেন্দু অধিকারী বনগাঁতে বলেছিলেন, এবং তারপরে একটা প্রভাব কিন্তু পড়েছে। তার আগের থেকেও প্রভাবটা পড়ছিল। এর একটা লাগাতার কারণ ছিল হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, এবং এই প্রান্তের যে মুড, সে মুড কি দেখলে? না, একেবারে রণংদেহী মেজাজে। এবং সনাতনীরা আজকে যে বিক্ষোভ এখানে করলো, অর্থাৎ এই যে ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ করলো, তাতে দেখা গেল সকাল 6টা থেকে সার দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। সুজিতদা, আপনিও দেখছিলেন। এবং সেটা কোনো ট্রাকে রয়েছে পেঁয়াজ, কোনো ট্রাকে রয়েছে আদা, কোনো ট্রাকের মধ্যে রয়েছে রসুন, কোথাও আবার স্টোন চিফ। অর্থাৎ বাংলাদেশ যে আমাদের উপর কতটা নির্ভরশীল, ভারতবর্ষের উপর কতটা নির্ভরশীল, সেটা এই ঘোজাডাঙ্গা সীমান্তে আসলেই বোঝা যায়। এবং সেখানে দেখা গেল প্রায় দুপুর গড়িয়ে গেল। সেখানে দুপুর গড়িয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ট্রাকগুলো আস্তে আস্তে মানে ছাড়া হলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সনাতনীরা বিক্ষোভ করলেন,
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সেখানকার সনাতনী নেতা, যাকে নিয়ে নানা ড্রামাডোল হচ্ছে, এখনও তিনি কারাগারে রয়েছেন। তার পরবর্তী শুনানি সুজিতদা জানুয়ারি মাসের 2 তারিখ, কিন্তু এখনও যা অবস্থা তার হয়ে কোনো আইনজীবী লড়তেই পাচ্ছেন না। যে ওকালতনামা নেবেন সেখানে কিছু হুজুরে নির্দেশ হয়েছে, যে ওকালতনামা নেবেন তাকে গণপিটুনি দেওয়া হবে। কিন্তু একটা মনোরম দৃশ্যটা আমি আগে দেখিয়ে নিতে বলবো একটুখানি। এইগুলো এখানে পিকনিক অনেকে করতে আছেন, তারা প্রমোদ ইয়ে করছেন। দেখুন একটা পাড়ের কাছে চলে এসছে, কেননা মাঝ নদী বরাবর চলে গেলে কিন্তু সেখানে বিএসএফ এর এখানে তৎপরতা রয়েছে। এগুলো খুবই চেনা দৃশ্য। দুটো বাংলা তো একসময় একটা জায়গাতে একই ছিল। 1947 সালে সেটা ভাগ হয়ে যাওয়ার পর, তারপর 1971 সাল এবং 1975 সালে শেখ মুজিবরের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড কিন্তু বাংলাদেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এবং তারপরে জিয়াউর রহমান যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, বাংলাদেশ রাষ্ট্রের যে গরিমা সেখান থেকে উঠতে করে। এখানে একটা বড় প্রশ্ন, এটা তো দেখলাম বাণিজ্যের প্রশ্নটা, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে আবারও নিঃসন্দেহে দেখাবো, কারণ তুমি এই বিষয়টাকে নিয়ে খুব লেগেছিলে, আমি দেখলাম। যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন এই 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 জায়গায় আসার সময় আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম। সীমান্তের এই জায়গাতেও একটা জিনিস লক্ষ্য করা গেল, সনাতনী হিন্দু যারা, তাদের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার পান, ভোট দেন, মানে ভোট দিতে চান, কিন্তু তাদের ভোটটাকে এক অদৃশ্য শক্তি যারা যারা নিয়ন্ত্রণ করছে। এবার কি তাদের উপরও কি একটা কোথাও বিরাট একটা আঘাত আসতে চলেছে? না, যেরকম চলছে সেরকমই থাকবে। না, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে সুজিতদা, এবং অনেকেই এখানে বলছেন যে সীমান্তে কি কষ্ট আপনারা জানেন না। অন্তত সীমান্তের ব্যবসা বাণিজ্য যারা করেন, খাবারের দোকান বলুন, ছোট ছোট পান বিড়ি সিগারেটের দোকান বলুন, বা যারা এই ধরনের মানে ব্যবসাপাতি করেন অল্প আদ্র, তারা বলছেন যে এই ব্যবসাও তারা অনেক কষ্টে করছেন, যে কোনো সময় প্রাণ সংশয় হতে পারে। ভোট তারা দিতে পারেন না, সে কথাটাই তারা বলছে। ভোট দিতে গেলে কপালে দুঃখ আছে। আবার দোকান একটা রাখলেও সেখানে ওই পঞ্চায়েতের অনুমতি চাই। ফলে কোথাও না কোথাও একটা চাপ তাদের উপর তৈরি হয় সব সময়, এবং সেই চাপটার কারণে তারা আমাদের সামনেও প্রথমে কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছিলেন। পরে যখন তারা মুখ খুলছেন এবং সেখানে তারা একটার পর একটা ঘটনা বলছেন যে কতটা কষ্ট করে তাদের আমাদের এই পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গাতেই কতটা কষ্ট করে তাদেরকে কাটাতে হয়। এবং কেউ বলছেন যে ছেলের মুখ চেয়ে অপেক্ষায় রয়েছেন, ছেলে কখন বড় কোনো সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি পাবে, বা যদি একটা বর্ডার সিকিউরিটি ফোর্সেও কোনো পোস্টিং বা কনস্টেবলে পায়, তাহলে সব দোকানপাট তুলে দেবে, আর ভালো লাগছে না এই জীবন। আবার কখনো পরক্ষণেই বলছেন এই জীবন রেখে আর কি হবে, বাঁচার আশাটাই তারা। ফলে কতটা ভয় এবং ভীতির পরিবেশ আমাদের মানে চাপ, বিশেষ করে সীমান্তবর্তী জায়গায়। এখানে বেশ কয়েকটি নাম বলতে কোনো বাধা নেই, তাদের কতগুলো নাম এসছে। এবং শুভেন্দু অধিকারী আজকে যখন তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন, তিনি কয়েকজনের নাম কিন্তু উল্লেখ করেছেন। কিছুদিন আগে আমরা জানি অদূরেই বসিরহাট থেকে গেলে যে সন্দেশখালী বিধানসভা, যেই অঞ্চলটা রয়েছে সেটা সন্দেশখালী বিধানসভার অন্তর্গতই এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে শেখ শাহজাহানের কথা উঠে এসেছে। আবার ঘোজাডাঙ্গা সীমান্তে বারিক বিশ্বাস, এই বারিক বিশ্বাস নিয়ে কিছুকে তোলপাড় হয়েছিল, ইডি সিবিআই তলব ছিল, এবং তার যে স্ত্রী তিনি জেলা পরিষদের সদস্য, বারিক বিশ্বাসের নামেও কিন্তু শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন। অর্থাৎ এই সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় রকম প্রভাব তারা বিস্তার করেছেন। অন্যদিকে সীমান্তের ওপার সেই জায়গাটাও রয়েছে। অর্থাৎ কোথাও থেকে এই যে একটা, অনেকে বলতেই পারেন এটা একটা মেরুকরণ পরিস্থিতি, বাস্তবের ভূমিতে এলে মানুষের মধ্যে যে কষ্ট বা যন্ত্রণাটা ছবি দেখা গেছে, সেটা কিন্তু বলার মানে কোনো রকম আর অস্বীকার করার জায়গা নেই। অনেকের মধ্যে এটা দেখলেন, তারা হয়তো হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যে দেখবে একটা কোথাও মলিনতা রয়েছে, সেটা হাসিটা খুব একটা উজ্জ্বল নয়। একদম একদম উজ্জ্বল হাসি নয়। আপনি যা কথা বললেন বারিক বিশ্বাস, মানে এখানকার লোকেরা বলে সন্দেশখালীতে শেখ শাহজাহান আর এপারেতে বারিক বিশ্বাস, ফলে দুজনের কথা চলে। আবার দেখলেন যখন কথা হচ্ছিল ওপার বাংলার অনেক কথাও আমরা ওই কাগজে বা পুঁথি পড়ে বা পুরনো পরিসংখ্যান দেখে বলি বটে, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি পড়াশোনার খাতিরে, কিন্তু তাদের কিছু বাস্তব জ্ঞান, তাদের বাবাদের সময়কার কথা। আজকেও সেই একটা দোকানে বসে যখন আমরা ভাত খাচ্ছিলাম, মুক্তিযুদ্ধের কথা এলো, এবং তার পরবর্তীকালে
মুজিবরের জমানা বাংলাদেশ কেমন ছিল সে কথা এলো সুজিতদা, তাই তো? একদমই। এবং সেখানে তুমি বললো যে মহিলা বিরাট শিক্ষিত নয়, সে মুজিবরের জমানা এবং শেখ হাসিনার জমানায় যে একটা বিরাট উন্নতি হয়েছে এবং বর্ডারে তার দোকান গম করতো গোজাডাঙ্গার এই প্রান্তে, সেটা বললেন। কিন্তু মাঝখানে মুজিবর রহমান এবং হচ্ছে শেখ হাসিনা আসার আগে খালেদা জিয়ার নামও বললেন, এবং যেটা হচ্ছে জামাত, বারবার জামাতের কথাটা চলে আছে। জামাত কিন্তু ইন্টারেস্টিং, জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কখনোই 18% বেশি ভোট তারা পায়নি, কম সংখ্যক সিট, কিন্তু তার একটা যে কত বড় প্রভাব, এই যে প্রভাবগুলো কাজ করছে, রাজনৈতিক প্রভাব, নানা রকম যে প্রভাবগুলো যে কাজ করছে, সেই প্রভাবের কথাটা এলো, জামাতের নামটা আসছে লক্ষণীয়ভাবে। এবারে তুমি দেখো জুলাই আগস্টের পর থেকে জামাত, ছাত্র শিবির, এই নামগুলো আসছে, এবং বিভিন্ন ঘটনায় সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে, হ্যাঁ, তাদের অনেকে, জামাতের যিনি নেতা ডক্টর শফিকুর রহমান, তার একটা আমরা দেখেছি যে তিনি অনেক ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছেন, কিন্তু মামুনুল হক হেফাজতের বা হিজবুত যারা নেতা, তাদের সম্পর্কে কিন্তু রয়েছে, তারা খুব একটা চায় না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো হোক বা মসৃণ হোক বা উন্নতির পথে যাক। দেখুন, ওই যে মহিলা, তিনি তো পড়াশোনায় খুব বেশি কিছু ছিলেন না, বা ওই যে পুরুষটি, ওরা যখন বলছিলেন একটা কথা বারবার বলে দিলেন, দুটো জামানাকে ফারাক করে দিলেন, যে খালেদা জিয়ার আমলে কিন্তু সেভাবে ব্যবসা হয়নি। ব্যবসা মানে, তাহলে কি খালেদা জিয়া এবং জামাত, তাকে যারা সমর্থন করে, তারা কি শিল্প বিরোধী? ফলে বাংলাদেশের যেমন সেখানে প্রভূত উন্নয়ন হয়নি, একই সঙ্গে সীমান্ত লাগোয়া যে ব্যবসা, সেই ব্যবসাতেও ক্ষতি হয়েছিল, কারণ খালেদা জিয়া নাকি ব্যবসা চাননি। কিন্তু পরবর্তীকালে যখন শেখ হাসিনা এলেন, শেখ হাসিনার সময়ে একটা ব্যবসার প্রভূত উন্নয়ন হলো, এবং শুধু ব্যবসার প্রভূত উন্নয়ন নয়, তার সাথে সাথে মানে সামগ্রিক চিত্রটা বদলে গেল। এখন যে জামানা এই মুহূর্তে চলছে, বা যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, বাংলাদেশের সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন, এবং তাদের কথাতেও ভেসে আসছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে বাংলাদেশে চলছে, সেখানেও যে ব্যবসা খুব একটা ভালো হচ্ছে তা নয়। এবং এটা তার প্রমাণ। আপনি নিজেই খানিকটা আগে বলছিলেন যে বাংলাদেশে ব্যবসাতে ব্যাপক ক্ষতি হয়েছে। দেখুন, বিএসএফ এর টহলদারি চলছে এই মুহূর্তে, সুজিত দা। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সন্ধে নামার পর বিভিন্ন ধরনের চোরাচালান, মাদক চালান, এগুলোর বিভিন্ন সময় এসছে, কিন্তু সহজ স্বাভাবিক প্রক্রিয়া এইটা আগামী দিনে একটা হয়তো বড় আন্তর্জাতিক হয়তো আকার নেবে। এইটাও ঠিক তোমার পেট্রোপোলের মতো, বেনাপোলের মতো এরকম তৈরি হবে, এবং তার আগে কিন্তু শুধু বাস জাস্ট একটা চৌকি ছিল, এবং তারা কিন্তু লোক অবাধে যাতায়াত করতো, মানে মাত্র গোজাডাঙ্গা থেকে 8 ঘন্টার মধ্যে সাতক্ষীরাতে কোনো কাজ টাজ করে আবার ফিরে এলো হচ্ছে ভারতে। এটাই তো ছিল। কিন্তু এই পরিস্থিতিকে কতটা জটিল হলো, একদিক থেকে তো রাষ্ট্রীয় স্তরে একটা জটিলতা থাকে, নাগরিকত্ব বা এইসব ইস্যুগুলো, কিন্তু সংখ্যালঘুদের জীবন ওপার বাংলায় যে দুর্বিষহ অবস্থার, এবং সব কিছুর মধ্যে একটা গুটিসুটি করে সব তারা আইন মেনে যতটুকুনি করা যায়, এটা কিন্তু দেখা গেল। একদম তাই। এবং আবারও সেই কথাটা আনতে হবে যে বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন কিন্তু স্বীকার করে নিয়েছেন, ভারত ছাড়া তাদের প্রকৃত কোনো দিশা নেই। তারা বলেছেন অধিকাংশ বাণিজ্য আমরা ভারতের সাথেই করব। ভারতই আমাদের সীমান্তে সহযোগিতা করে, যে কোনো সমস্যা হলে সীমান্তে ভারত সহযোগিতা করে। ভারতই আমাদের মানব পাচারে রুখতে সাহায্য করে, মানব পাচার রোখা যায়, ট্রাফিকিং রোখা যায়, সেটা সাহায্য করে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি সুজিতদা, যেখান থেকে এই ইছামতি শেষ করলেই মাঝে একটু নোম্যান্স ল্যান্ড, তারপরেই ওপারটা বাংলাদেশ। কিছু বছর আগেও দু দেশের মধ্যে একটা খুব সম্মিলিত উৎসব হতো বিজয়া দশমীকে কেন্দ্র করে, যেখানে দুর্গা ঠাকুর ভাসান হতো। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে নিরাপত্তার খাতিরেই কয়েক বছর ধরে সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। নিরাপত্তার কারণেই এই যে ভাসানটা বা এই বিসর্জনটা আর দু দেশের মধ্যে হয় না। এখন যেটা রয়েছে, বসিরহাট রাজবাড়ির কিছু সদস্য বা কিছু বারোয়ারি পুজো রয়েছে, যেগুলো এই ইছামতির ঘাটে ভাসান দেন। কিন্তু দুই বাংলার যে সম্মেলন, সেটা দেখবার জন্য প্রচুর মানুষ আসতেন। ওপার বাংলা থেকেও লোকজন এসে ওই আলের ওপর দাঁড়িয়ে তারা দেখতেন, এবং বাংলাদেশের পতাকা লাগানো নৌকো, ভারতের পতাকা লাগানো নৌকো একটা মিডিল পয়েন্টে এসে মার্চ করছে, একটা সুন্দর দৃশ্যপট তৈরি হতো। সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে উধাও হয়ে গেছে। এবং তারপর আপনি তো দেখছেন এই সময়কালে ভারত বিদ্বেষী মন্তব্য বারে বারে চলছে।
এটা ভাবা যায় কলকাতা অথচ ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে বাদবাকি উপদেষ্টা যারা রয়েছে তারা বলছে ভারতীয় সংবাদ মাধ্যম এটাকে করছে এবং তাদের উপর দায়টা চাপাচ্ছে লক্ষণীয়ভাবে। এখন আর পেরে ওঠেনি। তার আগে 4 দিনে কলকাতা দখল করব, তারপর হচ্ছে রিজভির কথা আজকে অবশ্য শুভেন্দু অধিকারীও একেবারে রিজভিকে যাকে বলে ধোলাই করা আর কি, বাক্য বানে আর কি, শব্দ বোমায় ধোলাই করেছেন রীতিমতো। তিনি শাল পুড়িয়ে শুরু করেছিলেন। বিএনপির কিন্তু কোথাও একটা জায়গায় মানে সক্রিয়তা, এবং বিএনপি সম্পর্কে এখানে যারা অনেক মানুষই কিন্তু বিএনপি কিন্তু সে বিশ্বাসযোগ্যতা কিন্তু অর্জন করতে পারেনি। বিএনপি বলে যে ভারত তাদের হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে দেখে, তার কারণ হচ্ছে আওয়ামী লীগ ভারতবর্ষ সম্পর্কে তাদের যে অনুভব তারা দেখিয়েছে বা সীমান্তের সাধারণ মানুষের যে কথাবার্তা, সেই সমস্ত কিছু আপনারা দেখুন, এগুলো আপনারা দেখুন, এবং কিভাবে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উপর বাংলাদেশ কতটা নির্ভরশীল এটা আপনারা দেখুন। আমরা রয়েছি ঘোজাডাঙ্গা সীমান্তে, এবং ঘোজাডাঙ্গা সীমান্তে সনাতনীদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভের জেরে সীমান্তবর্তী এলাকায় কিন্তু এই মুহূর্তে ট্রাক যাওয়া বন্ধ। আমরা দেখতে পাচ্ছি সমস্ত ট্রাক একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘোজাডাঙ্গা সীমান্তে সনাতনীদের বিক্ষোভ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যে বাংলাদেশ উত্তপ্ত, যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে এখনও পর্যন্ত ছাড়া হচ্ছে না, সংখ্যালঘু হিন্দুরা আতঙ্কিত। এমন পরিস্থিতির মধ্যে একটার পর একটা বর্ডার ঘেরাও কর্মসূচি চলছে সনাতনীদের পক্ষ থেকে। আমি আগে জয়ন্তকে বলবো এইদিকের বাঁদিকের ছবিটা দেখাতে, যেখানে লাইন দিয়ে সারি সারি ট্রাক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেটা কোনোটা ওয়েস্ট বেঙ্গলের প্লেটের, কোনোটা ইউপির, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে বাংলাদেশে যাওয়ার কথা। এবং এই মুহূর্তে আমরা সেই ছবি এখানে দেখতে পাচ্ছি। আমি আবার একটু আসতে বলবো জয়ন্তকে, যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সনাতনীদের সেই বিক্ষোভ, এবং বিক্ষোভের জেরে কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা ট্রাক এই গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে। 10 ফুট দূরে বলা যেতে পারে, বর্ডারে 10 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। আজকে আমরা এখান থেকেই আপনাদের কাছেই কিন্তু বিভিন্ন ধরনের বাংলাদেশ সংক্রান্ত বিষয় তুলে ধরবো। সুজিতদা, পেট্রাপোলের পর এবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, পেট্রাপোলের সীমান্তে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনীরা বিক্ষোভ করছেন ঘোজাডাঙ্গা বর্ডারে। সকাল থেকে আজকে কোনো ট্রাক গেল না বাংলাদেশে, সার দিয়ে আপনার আশেপাশেই দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতি, এটা একটা প্রতীকী, কিন্তু এটা যদি টানা চলে কি হবে? কারণ সেখানে জসিমউদ্দিন, বাংলাদেশের বিদেশ সচিব, তিনি বলেছেন বাণিজ্যের বৃহৎ অংশ তারা ভারত থেকেই নেবে। ভারতের থেকে যে নিতে হবে, তুমি দেখো উল্টো দিকে যদি ক্যামেরা ঘোরা দেখো, এটা ইউপি ট্রাক, তারপর এইটাও হচ্ছে মানে এটা সম্ভবত পাঞ্জাবের থেকে। এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু স্টোন চিপ আছে। অর্থাৎ বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্টটা মারাত্মক গতিতে হয়েছিল লাস্ট এই যে 10-12 বছরে। একটা পদ্মা সেতু হয়েছে, বিভিন্ন 6 লেন 8 লেন রাস্তা, সেই সমস্ত কিছুর মধ্যে ভারতীয় পণ্যের একটা বিষয় রয়েছে। কেন বাংলাদেশের যে আয়তন এবং তার যে জনসংখ্যা, এবং সেই জনসংখ্যাকে খাইয়ে পড়িয়ে ঠিক করে রাখতে গেলে তাদের যদি বৌদ্ধিক থেকে শুরু করে বৈষয়িক উন্নতি করতে হয়, তাহলে ভারতের সাথে তাদের থাকতে হবে। এই সত্য তারা জানে, এই সত্য তারা বোঝে, কিন্তু হচ্ছে তাদের ভেতরে যদি এই ধরনের কিছু অংশের মধ্যে প্রথমে হচ্ছে এই র্যাডিক্যালাইজেশন স্টেটে ছিল, একটা বৃহৎ বাংলার যে একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছিল। দেখো, এই যে জয় বাংলা বা অন্যান্য কিছু বিষয়গুলো আজকে চলে আসছে স্লোগান হিসাবে, বিভিন্ন যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে বাতিল হয়ে গেল, বঙ্গবন্ধুর যে স্মৃতি বা 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, সেগুলোর উপর আবার আরেকটা ধাক্কা এলো। তার আগের দিন আমরা দেখলাম যে বিদেশ মন্ত্রকের 2 সচিবের যে কথাবার্তা, এবং জসিমউদ্দিনের কথাবার্তায় পরিষ্কার বোঝা গেল তারা ভারতবর্ষকে কত বিষয়ে যে তারা অনুরোধ এবং উপরোধ করেছেন, সেটা কিন্তু কালকে পরিষ্কার হয়ে গেল। অথচ ইতিমধ্যে কি বড় বড় বিএনপির নেতারা কেউ মানে হুকুম জারি করছেন, বড় বড় হুজুররা একের পর এক বিস্ফোরক তথ্য তারা দিয়ে দিচ্ছিলেন, বলছিলেন যে ভারতের বিরুদ্ধেই করব, 4 দিনে কলকাতা দখল করব।
এই সমস্ত বলা, তার মানে হয়তো তারা বলতে চাইছিলেন কি ইউনূস সাহেবকে যে এগুলো না করলে আমাদের কিন্তু কিছু হবে না, কিছু চলবে না। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আভাস। কিন্তু একটা বিষয়ে ট্র্যাডিশনটা বজায় থেকেছে, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন। এবং এই নির্যাতনের কথা বিরুদ্ধে আজকে যখন সনাতন সমাজের অনেকেই যারা রয়েছেন, আরএসএসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা বিস্তারক প্রচারক এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এবং হচ্ছে অন্যান্য বেশ কিছু ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মীয় সংগঠন, জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, এরা মিলে বিভিন্ন যে কর্মসূচিটা, সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিনে আমরা যে বিষয়টাকে এখানে এসে দেখতে পেলাম যে সেখানে একটা বৃহত্তর হিন্দু সমাজের জাগরণের কথা তারা বলছেন। এবং এই ব্যবসা বাণিজ্য এগুলোর উপর বাংলাদেশ যে নির্ভরশীল ভারতের উপর, সেই সত্যটাকে অগ্রাহ্য করে ভারত বয়কটের তারা ডাক দিয়েছিলেন পণ্য বিশেষভাবে। তাতে ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে। এই যে তুমি দেখছো এগুলো সবই যাবে, হয়তো ডেসপ্যাচ হবে, কিন্তু ডেসপ্যাচ হবার ক্ষেত্রে অর্থাৎ তোমার গেলে ওখানে রিসিভ করতে হবে, এগুলো হচ্ছে অনলাইন বুকিং হয়ে রয়েছে। আমরা একটু যেতে যেতে সেই জায়গাটায় যাই। হ্যাঁ, অনলাইন যেহেতু বুকিং হয়ে রয়েছে, এই বুকিংটাকে ওখানে অ্যাকসেপ্ট করা লোক আসবে, টাইম অনুযায়ী এক এক করে এগুলো রিলিজ হবে। গতিটা অনেক কমে গেছে। আমি একটা হিসেব নিচ্ছিলাম, প্রায় 40 থেকে 50% মতো ব্যবসা, মানে সীমান্ত যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ততা কবে কাটবে সেটার উপরেই কিন্তু এখন সকলে নজর দিয়ে রয়েছেন। এবং একটা বড় অচল অবস্থা তৈরি হয়েছিল, এ ব্যাপারে তো কোনো অস্বীকার নয়। পরিস্থিতি এতটা গরম হয়েছিল, ভারতের সংসদ থেকে শুরু করে পার্লামেন্টের উভয় কক্ষ, রাজ্য বিধানসভায়, অ্যাসেম্বলিতে এই বিষয়ে চর্চা হয়েছে। যেটা বারবার করে বাংলাদেশ বলতে চেয়েছিল তাদের আভ্যন্তরীণ বিষয়। কী করে আভ্যন্তরীণ বিষয়? নিঃসন্দেহে রাজনৈতিক বা তাদের যেখানে যেখানে স্বাধীনতা রয়েছে, এটি স্বাধীনপ্রাপ্ত একটি দেশ, তার যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা তারা যদি ক্ষুণ্ণ না করেন, সেটা তো মর্যাদা অক্ষুণ্ণই থাকে। এবং সেক্ষেত্রে তাদের যে ঘটনা প্রবাহ, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, প্রসঙ্গত বলে রাখা ভালো, আজকে কিন্তু বিশ্ব মানবাধিকার দিবস। এই বিশ্ব মানবাধিকার দিবসের দিনই আমরা এখনও জানি চিন্ময় কৃষ্ণ দাস এখনও কারান্তলে, এবং তার কি অবস্থা, এবং যে যে ধরনের বিষয়গুলো ছিল, তাদেরকে সভা সমাবেশ কিন্তু অনুমতি এখন মিলছে না। হিন্দু সমাজ এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, একটা বড় চাপ মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বহু জায়গায় স্বাভাবিক পরিস্থিতি। দেখো, এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটা কিন্তু খুব সেন্সিটিভ বর্ডার। একটু ইতিহাসটা একটু স্মরণ করে দিতে চাই। এই বর্ডারে একটু দর্শকদের জানাই যে আমরা ঘোজাডাঙ্গা বর্ডারে রয়েছি। পেট্রাপোলের পরে ঘোজাডাঙ্গাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বর্ডার, এবং এর ঠিক অপর প্রান্তেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা। এবার আপনি যদি একটু ইতিহাসটা ব্যাখ্যা করেন। দেখো, সাতক্ষীরা একটু সামনে ভোমরা, যে চেকপোস্ট 0 পয়েন্টে ওই অঞ্চলটাকে ভোমরা বলে। ভোমরা থেকে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বা সাতক্ষীরা শুরু হয়ে গেল। এবং প্রায় 400 কিলোমিটার দূরে ঢাকা, অর্থাৎ একটু দূরত্ব রয়েছে। তারপর সেই ঢাকাতে তো রাজনৈতিক অস্থিরতা একটা প্রবল রকমের ছিল। সবচেয়ে বেশি তোমার হয়েছে ওই দিকে রংপুর, এবং হচ্ছে ত্রিপুরা বর্ডারের জায়গায়, এবং চট্টগ্রাম যেহেতু অর্থনৈতিক রাজধানী, তার উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এবং ব্যবসা বাণিজ্যে যে প্রভাবটা পড়েছে, সেটা বাংলাদেশের যিনি সচিব বিদেশ দপ্তরের জসিমউদ্দিন, তার কথা থেকেও কিন্তু এটা পরিষ্কার যে ভারত বৃহৎ দেশ, তার উপর যে ক্ষতিটা, সে কিন্তু সেটাকে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা বিরাট দেশ, কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু এই ক্ষতিটা কিন্তু ব্যাপক। তারা স্বীকার করেছেন, এবং স্বীকার করার সাথে সাথে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে সেগুলোর দিকে নিঃসন্দেহে একটা বড় রকম প্রক্রিয়া আমরা দেখতে পাবো। আমি এইখান থেকেই এই কথাটা বলতে চাইছি যে এই যে বর্ডারটায় যে সেন্সিটিভিটির একটা ঘটনা তোমাকে বলি। খাগড়াগড় কাণ্ড তোমার মনে আছে? খাগড়াগড় কাণ্ডে যে একজন অভিযুক্ত অ্যাকিউজ কিন্তু ধরা পড়েছিল হচ্ছে এই যে জায়গাটা, মঞ্চটা যেখানে হয়েছে, সেই মঞ্চ থেকে একটু এগিয়ে গিয়ে চায়ের দোকান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ কোনোভাবে এই বর্ডার দিয়ে সে পেরিয়ে যেতে পারবে। এমনিতেই বর্ডারটা আপাতভাবে শান্ত,
ইন্টারন্যাশনাল বর্ডার হলে এই মুহূর্তে বর্ডারের ছবিটা একবার দেখাবো, যে বিএসএফ পুরো নিরাপত্তার বজ্র আঁটুনি করে রেখে, যদিও আজকে সনাতনীদের বিক্ষোভ বলে তাই তারা রয়েছেন, কিন্তু আসলে এই বর্ডারটা অন্যান্য বর্ডারের থেকে অনেকটা রিল্যাক্সেবল বলা যেতে পারে। এবং এখানেও কিন্তু মানুষ প্রতিদিন যাতায়াত করে, প্রচুর ট্রাক যেমন দেখাচ্ছিলাম সেগুলো যাতায়াত চলে, এবং ঠিক তার অদূরেই ছিল সনাতনীদের এই মঞ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আবার একটু সুজিতদার সাথে কথা বলবো, এবং কথা বলতে বলতেই আমরা আজকের এই যে পর্ব আমরা একটুখানি জানবো। আপনি যে কথা বলছিলেন যে খাগড়াগড় বিস্ফোরণের যিনি অভিযুক্ত তাকে ধরা হয়েছিল এই গোজাডাঙ্গা থেকেই, এই মঞ্চটা থেকে একটু এগিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসে সে যখন খাচ্ছে তাকে এসে তখনই ধরে ফেলে। আর একটু হলো কিন্তু সে নানাভাবে পেরিয়ে যাওয়ার মতো সম্ভাবনা ছিল, তবে এরকম হয়। এবং এইটা কিন্তু কালকে যে বাণিজ্য দপ্তরের 2 সচিবের কথা থেকে আগামী দিনে তারা বলছেন ভবিষ্যতের দিকে তাকাবেন, কারণ ভবিষ্যতের দিকে তাকালে এইটাও হয়তো আমরা দেখা যাবে হচ্ছে পেট্রাপোল বেনাপোলের মতো, হয়তো এই জায়গাটাও একটা ওরকম বড় টার্মিনাল বা হচ্ছে আন্তর্জাতিক যে মানদণ্ড পেতে গেলে, একটা বর্ডার পেতে গেলে সেটা হবে, অর্থাৎ এখানে বাণিজ্য। সুতরাং ওই ফাঁকা আওয়াজ দিয়ে ডক্টর ইউনূস, যাকে আজকে তীব্র ভাষা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি মোল্লা ইউনূস বলে সম্বোধন করেছেন, এবং বাংলাদেশ একটি মোল্লাতন্ত্র যে গেড়ে বসতে চাইছে এবং তারা গেড়ে বসেছে তাদেরকে উৎপাটিত করার আহ্বান রেখেছেন। এবং বাংলাদেশের হিন্দুদের পাশে গোটা পৃথিবীর হিন্দু সমাজ যে রয়েছে, বিশ্ব মানবাধিকার দিবসে সেটা তিনি আবার এখান থেকে স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ এই কী পয়েন্টগুলো থেকে বোঝা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা বলা যায় আজকের এই এপিসোডের পর, এটা কিন্তু প্রত্যেক সময় ধীরে ধীরে কিন্তু আগামী দিনে এটা উন্নত হবে, এটা বলা যেতে পারে। অর্থাৎ অনেকটা নর্মালসি ফিরে আসবে। কিন্তু অন্যান্য দিকে রাজনৈতিক স্তর বা বাংলাদেশের ভেতরে যে এখন যে পরিস্থিতি চলছে, নির্বাচনে হবে কি না, বা এই মুহূর্তের বিএনপির যে রাজনৈতিক ভূমিকা, রিজভির এই সমস্ত যে বক্তব্যগুলোর মধ্যে রাজনৈতিক ধার বা ওজন কম, র্যাদার হচ্ছে একটা পরাজয়ের যন্ত্রণা। একদিকে কিছু নির্বাচন কবে হবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নেই, তার মধ্যে এমন বড় একটা ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক স্তরে। এটা তো ঘটনা যে তাদের ওখানে, বিশেষ করে আবারও বলি, চট্টগ্রাম, রংপুর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এবং ঢাকার বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপর, বিভিন্ন দোকানপাট জানমালের উপর যে ক্ষয়ক্ষতি নেমেছে, সেটার কিন্তু একটা গভীর একটা ক্ষত থেকে যাবে। যে ক্ষতকে মেটানো আমার মনে হয় না যে ডক্টর ইউনূস বা তাদের যে অন্তর্বর্তী সরকার বা সমন্বয়ক রয়েছে তারা সেই ক্ষতকে মিটিয়ে ফেলতে দ্রুত সক্ষম হবে। অনেক ধন্যবাদ আপনাকে সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং গোজাডাঙ্গা সীমান্ত থেকে যে ছবি আজকে আমরা তুলে ধরছি আপনাদেরকে, যেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বারবার রিয়াকশনস আসছে, বিভিন্ন সনাতনীরা বিক্ষুব্ধ হচ্ছেন, সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আর তার প্রতিবাদে এই বাংলাও বারে বারে গর্জে উঠছে। ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব এটাও বলেছেন যে তারা ভারত থেকেই অধিকাংশ বাণিজ্য করে থাকেন, ভারতীয় জিনিসই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং আগামীতেও প্রয়োজন হবে। এছাড়াও সীমান্ত তো রয়েছে, এছাড়াও মানব পাচার প্রতিরোধে, মানব পাচার ঠেকাতে ভারতের সাহায্য লাগবে, বাংলাদেশের বিদেশ সচিব এই কথা বলেছেন। এবং লাগাতার আমরা যেভাবে দেখছি যে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ হয়েছিল, এরপর গোজাডাঙ্গা সীমান্তেও সনাতনীরা বিক্ষোভ করলেন। ভারত বিদ্বেষী কথা বারবার বাংলাদেশের, এবং 4 ঘন্টা বা 4 দিন সময় নিলে কলকাতা দখল করে নেব, নিজেদেরকে হাস্যস্কর জায়গায় নিয়ে যাওয়া, ফলে এই গোটা ঘটনার জবাবটা দিতেই বোধহয় আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন গোজাডাঙ্গাতে। RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সঙ্গে সঙ্গে 29 খানা ধর্মীয় সংগঠন তারা আজকে ছিলেন, এবং তারা যেটা বললেন যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে চুনতি দেওয়া হয়েছে যদি তারা না শোনেন
তাহলে কপালে দুঃখ আছে। কলকাতা সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশের আসছে না? কি সাহস! লড়বেন তো? মূল তোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। গ্রামে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব কমিটি থাকবে, কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই বাঁচার লড়াই। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। 6-7 ঘন্টা কিন্তু ট্রাক আটকে রইল এবং ভারতীয় পণ্য বাংলাদেশে কতটা প্রয়োজনীয় সেই ছবিটা আজকে আপনাদেরকে দেখাবো। গোজাডাঙ্গা সীমান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন এখানে রয়েছে আদা থেকে শুরু করে রসুন থেকে শুরু করে পেঁয়াজ, আলু, এমনকি রাস্তা বানানোর স্টোন চিপ সবই কিন্তু বাংলাদেশের প্রয়োজন হয় ভারতবর্ষের থেকে, এবং সেই সমস্ত জিনিস তাদের পৌঁছে যায় এই গোজাডাঙ্গা সীমান্ত হয়ে। বিভিন্ন ভারতীয় পণ্য যেখানে ভারত বিদ্বেষী মন্তব্য, ভারত বিদ্বেষী কথাবার্তা তারা বলে থাকেন, কিন্তু যে ছবি এখানে দেখা যাচ্ছে একেবারে ভারত যে কথা বলে থাকে যে তারা যেভাবে বাংলাদেশকে পরম বন্ধু হিসেবে সাহায্য করে সেই ছবিটা কিন্তু এখানে স্পষ্ট। এবং বিদেশ সচিব সে দেশের জসিমউদ্দিন তিনি নিজেও স্বীকার করেছেন যে সত্যি বাংলাদেশ কিন্তু ভারতের থেকেই বেশিরভাগ জিনিসপত্র নেয়। আমরা গোজাডাঙ্গা সীমান্তের ছবি দেখাচ্ছি, সার দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, কোনোটাতে আলু, এমনকি আগে যে ট্রাকগুলোতে আমরা দেখছিলাম সেই সমস্ত ট্রাকগুলোতে রয়েছে স্টোন চিপ। বাংলাদেশের বিভিন্ন জায়গা, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, নামহট্ট, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির জন্য সেখানেও ভারতের তৈরি মেটেরিয়ালই দরকার, ভারতের তৈরি মেটেরিয়ালই প্রয়োজন হয়। তাহলে কেন এভাবে ভারতকে নিয়ে ভারত বিদ্বেষী বারবার মন্তব্য? এগুলো নিয়ে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে এটাও যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর কেন আক্রমণ হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের অনেক নাগরিকই যথেষ্ট আতঙ্কিত। কেউ কেউ মেডিকেল ভিসা দেখিয়ে চলে এসেছিলেন ভারতে, এখন আবার ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো বাবা ভয় লাগারই কথা। আমরা যখন বাংলাদেশে ছিলাম তারই পরে আমরা এই ভারতে প্রবেশ করলে তারপরে ওনার ধরেছে। তবে ওখান থেকেই ওই হিন্দুদের সঙ্গে ছিল বলি ওই হচ্ছিল ওখানে, তারই পরবর্তীতে ওনার আটকিতেছে। তারপর ভয় লাগারই কথা বাবা। আমরা জনসংখ্যা যখন কম তার নিশ্চয়ই আমাদের ভয় লাগছে। আশপাশে বিভিন্ন সংবাদ শুনতেছি, ভয় লাগছে। চিন্ময় ধরাতে আমাদের বেশি ভয় লাগছে। মানে গ্রামে কি মাঝে মাঝে থ্রেট হুমকি সব আসে? হ্যাঁ হ্যাঁ, তো আসে। তাতে আমাদের খুব ক্ষয়ক্ষতি করতে পারেনি, আমরা কিছুটা এক জায়গায় কয়েকটা হিন্দু আছি বলে, কিন্তু চিন্ময়ের ধারাতে সবার মন ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেল। যাচ্ছি 1 মাস ওখান থেকে এখানে আসি, যাচ্ছি তাই চিন্তা করতেছি কোনটা কি হবে। আবার যদি গিয়ে দেখেন মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে তো চলে আসতে হবে আবার। হ্যাঁ, আতঙ্কে তারা রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাদের মন কিন্তু ভাঙতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে তারা স্বাভাবিক ছন্দে ফিরবেন, সেটাই এখন চিন্তা। এবং এই মুহূর্তে গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রচুর ট্রাক পৌঁছে যাবে বাংলাদেশে, এবং সবকটি
ভারতীয় পণ্যই পৌঁছবে। ফলে দুদেশের মধ্যে সুসম্পর্ক আগামীতে কতটা সুসংহত হয় এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পরিবর্তন হয় কিনা তার জন্য নজর থাকবে আমাদেরও। গোজাডাঙ্গা সীমান্ত থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু ও শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।